সুপ্রিম কোর্টে যে লড়াইটা আজকে ছিল, সেই কারণে সকলেরই চোখ আপনাদের সুপ্রিম কোর্টে নিশ্চয়ই ছিল। তা আমি তেমন বিশেষ কিছু পেলাম না। যে কথাগুলো সুপ্রিম কোর্টে আজকে হয়েছে, এই কথাগুলো দীর্ঘদিন থেকে আমি, আমার মতো অনেকে এবং সাধারণ পাবলিকও এগুলো বলে আসছিল। এখানে বিশেষ কিছু আমি তেমন পাইনি যে এই কথাটাকে নতুন একদম পেলাম, বা এরকমও কোনো ইঙ্গিত দেখলাম না যে সুপ্রিম কোর্ট সেই দাবিগুলো মানবে। এরকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। একটাই ভালো জায়গা দেখলাম, যেটা আলোচনা করার মতো দাবি আর কি বলা চলে, যে দাবিটা তোলা হয়েছিল আজকে, সেটা হচ্ছে ফর্ম 7 যারা দুষ্টুমি করে ফিল আপ করছেন। আমি এর থেকে খারাপ শব্দ ব্যবহার করতে পারি, কিন্তু করলাম না ইচ্ছাকৃতভাবে। এই ধরনের বেইমান মানুষগুলো, যারা বেইমানি করে ফর্মগুলো ফিল আপ করছেন, তারা যেন হিয়ারিংয়ে উপস্থিত থাকেন। এই জায়গাটা কিন্তু দারুণ লেগেছে আমার। যদি আমার নামে কেউ ফর্ম 7 ফিল আপ করে থাকে, আমি বহাল তবিয়তে যেখানে ছিলাম সেখানকারই ভোটার আছি, কোথাও যাইনি, শিফট হইনি, এবং আমি মৃতও নই, আমি জীবিত আছি। তারপরেও যদি কেউ শয়তানি করে আমার নামে ফর্ম ফিল আপ করে থাকে, তাহলে আমার যে শুনানি হবে, সেই শুনানিতে যিনি ফর্মটা ফিল আপ করেছেন তিনিও যেন উপস্থিত থাকেন। এই জায়গাটা দারুণ। এটা যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে খুবই ভালো হয়। এটা ছিল কথা। এরপরে আর বেশি কথা বলবো না। আপনাদেরকে দুটো জিনিস আমি দেখাতে চলেছি, অত্যন্ত দামি। একটা হচ্ছে এসআইআর ফাইনাল তালিকায় আপনার নাম থাকবে কি থাকবে না, এটা নিয়ে সকলে চিন্তিত। তো দুই শ্রেণীর মানুষের নাম তো অলরেডি থাকছে, এটা নিশ্চিত। এক, যাদের নোটিশ আসেনি, তার মানে তাদের সমস্ত কিছু ঠিক রয়েছে, তাদের নামটা থাকছে। দ্বিতীয়ত, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে ডকুমেন্টস চাওয়া হয়েছিল 12টার মধ্যে একটা ঠিকঠাক যারা সাবমিট করতে পেরেছেন, এবং নামের তেমন বড় কোনো মেজর কেস নেই, কোনো গণ্ডগোল নেই, তাদের নাম থাকছে নিশ্চিত। কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসগুলোতে অনেকেই ঠিকঠাক ডকুমেন্ট সাবমিট করতে পারেননি, তাদের নাম থাকবে কি না নিশ্চয়তা নেই। এছাড়াও নো ম্যাপিং রয়েছে, তাদের নাম, অনেকে পরবর্তীতে নো ম্যাপিং কেসগুলো ঠিকঠাক ডকুমেন্টস শো করে এসেছিলেন, তাদের নাম তো থাকার সম্ভাবনা প্রচুরভাবে রয়েছে। এবং যদি 12টার মধ্যে একটা নথি দিয়ে থাকেন তাহলে অতি অবশ্যই থাকবে, অন্যথায় থাকার সম্ভাবনা খুব কম। এখন এখানেই কথাটা, এই যে মানুষগুলো যদি ফাইনাল তালিকায় না থাকে তাহলে তারা কোথায় যাবে, কি করবে? এখানে সবাই হতাশ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আশায় থাকার কথা বলছি, এবং কেন বলছি তার প্রমাণও দেখাবো। আমি প্রত্যেকটা ভিডিও প্রমাণ দিয়েই করি, এখানেও প্রমাণ দেখাবো যে আপনারা নিরাশ না হয়ে বরং আশায় বুক বাঁধবেন কেন, সেটাই দেখাবো ভিডিওতে। পরপর দুটোই দেখাবো। একটা আলোচনা করে নিলাম। আরেকটা আলোচনা হচ্ছে আপনার 2002 সালের যে ভোটার লিস্টটা, যেখানে আপনার নামটা রয়েছে, সেটা কিন্তু দলিল। সেটাও প্রমাণ স্বরূপ আমি দেখাচ্ছি, এবং সেখানে বুঝিয়ে দিয়েছি যে এই তালিকাটাকে নিয়ে আপনার কি করতে হবে। দয়া করে ভিডিওটি শেষ অবধি দেখুন, এবং যদি আপনার মনে হয় যে আমি ঠিক বলেছি, তাহলে এই বার্তাটিকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রাখছি। রাত অনেক হয়েছে, ভিডিও ঠিকমতো দিতে পারছি না, আর অহেতুক ভিডিও দিয়ে লাভও নেই। অহেতুক আপনাদের সময়টাও যথেষ্ট মূল্যবান, শুধু আমরা সময় খরচ করছি তা তো নয়, আপনাদের সময়টাকেও মূল্য দেওয়া জরুরি। তাই অহেতুক ভিডিও দিচ্ছি না। যেটুকু আমার কাছে ইনফরমেশান থাকে তার বাইরে গিয়ে অহেতুক বকাবকি করে আমি ভিডিও দেওয়াটাকে খুব একটা ভালো মনে করছি না, জন্যে দিচ্ছি না। কিন্তু তারপরেও আশা রাখছি যে আপনারা যেভাবে ভালোবাসা দেখিয়েছেন, ভালোবাসা দিচ্ছেন, এটা বজায় থাকবে। ভিডিও দুটো দেখুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন। শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার নাম আমাদের এসআইআর এর তালিকায় দেখতে চাই, এটা দাবি। যে ডকুমেন্টসটা আপনাদের সামনে আমি মেলে ধরেছি, এই ডকুমেন্টসটা আমার নয়, আমার এক দর্শক এই ডকুমেন্টটা আমাকে সেন্ড করেছে। এটা একটা ভোটার তালিকা। এই ভোটার তালিকা উনি বলছেন 1964 সালের। আমি জানি না, কারণ সালটা স্পষ্ট দেখা যাচ্ছে না, এখানে বোঝা যাচ্ছে না। আমাকে ফটোকপিই পাঠিয়েছে কিছু পরামর্শের জন্য, কারণ 2002 সালে উনার নাম নেই, যদিও উনি এখানকার স্থানীয় এবং উনার জমির কাগজপত্র থেকে শুরু করে সব কিছুই আছে, এবং এই ভোটার তালিকাতেও উনি ছিলেন, যেটা বলছেন 1964 সালের ভোটার লিস্ট এটা। আমি ধরে নিলাম 1964 বা 70 বা 80-80-র দশকে।
আপনাকে থাকতে হবে 2002 সালে। এবার উনি 2002 সালে যেহেতু নেই, এই কারণে এত কাগজপত্র উনি খুঁজে বের করেছেন, যেটা কিন্তু একটা অত্যন্ত সক্রিয়, উনি এটা প্রমাণ করে, উনি যে ভীষণভাবে সক্রিয় এটা প্রমাণ করে। এবং এছাড়া অন্য কোনো উপায়ও তো নেই আমাদের হাতে সক্রিয় হওয়া ছাড়া, না হলে তো অস্তিত্বই মুছে যাচ্ছে। তো আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য একটাই, যে এরকম সেম কাগজ আপনাদেরও রয়েছে যারা অনেক বয়স্ক, 1970, 75, 80, 85 সালে আপনারা ভোট দিয়েছেন, সেই তালিকা রয়েছে আপনাদের নামে। আপনারা বের করতে পেরেছেন কি? বের করতে পারেননি। আচ্ছা, পারবেন কি? পারবেন, কিন্তু এত সহজ নয়। ইনার সঙ্গে আমি আলোচনায় বুঝেছি ইনি কয়েক জোড়া জুতো ক্ষয় করেছেন, তারপরে আলটিমেটলি বের করতে পেরেছেন, যদিও কাগজটা স্পষ্ট নয়। এখন হিয়ারিংয়ে গিয়ে এই তালিকাও গ্রহণ করা হবে কিনা আমি জানি না, কারণ হচ্ছে যদি নামগ্রামগুলো স্পষ্ট দেখা না যায়, আমাদের পুরনো দলিলপত্রগুলোর মতো হয়ে গেছে আর কি। তো তাহলে তো এটা নিয়েও সংশয় দেখা দিতে পারে। আর তখনকার দিনের এই পেপারসগুলো ডিজিটালি সেভ থাকতো না, এগুলো ম্যানুয়ালি রিজার্ভ থাকতো। অতএব এখানে কিন্তু আপনাদেরকে আমি সতর্ক করতে আসলাম এই জায়গাটাতে, যে আপনার হাতে যে তালিকাটা রয়েছে 2002-এর, ওটাও কিন্তু একদিন এরকম দলিলে পরিণত হবে। তাই ওই কাগজটার গুরুত্ব বুঝুন। বর্তমানে ওটা অ্যাভেলেবেল আছে, আগামীতে অ্যাভেলেবেল থাকবে অবশ্যই, কিন্তু আপনি চাইলেও পাবেন না। আপনি চাইলেও, যদি উনাদের কাছে এই ডিজিটালি এগুলো স্টোর থাকবে, সংরক্ষিত থাকবে, কিন্তু যদি উনারা লিঙ্ক খুলে না দেন, তাহলে আপনারা ডাউনলোড করবেন কোথা থেকে, পাবেন কোথা থেকে আজকে থেকে 20 বছর পরে? তাই এখন কাগজটা হাতে পেয়েছেন, যাদের হাতে রয়েছে তারা সুন্দর করে সেগুলোকে জেরক্স করে অতি অবশ্যই ফ্রন্ট পেজটা, যে আপনার যেখানে সংসদ নাম্বার থেকে শুরু করে বুথ নাম্বার সব কিছু লেখা আছে, প্রথম পৃষ্ঠাটা সেটা, এবং আপনার যেখানে নামটা রয়েছে সেটা অতি অবশ্যই প্রিন্ট করুন বা সুন্দর করে জেরক্স করুন আপনার কাছে যদি থাকে, এবং সেটাকে কোনো অনলাইন দোকানের যারা কাজ করে তাদের কাছে নিয়ে যান, এবং একটু সাইজ দুটো ছোট করে একটা A4 কাগজের মধ্যে দুটো কাগজকে এনে এই দুটোকে ল্যামিনেট করে রাখুন। এটা আপনার দলিল। আমার কথাটাকে একটু গুরুত্ব দিন, ভবিষ্যৎ সিকিওর থাকবে আপনার এবং আপনার বাচ্চাদের। কিন্তু অতি অবশ্যই উপরের পেজটা সহ একই সাথে যেমন ভোটার কার্ডগুলো আমাদের বা প্যান কার্ডগুলো জেরক্স করে দেখেছেন তো, একই পাশে দুটো, ওরকম একই পাশে দুটো রেখে একটু সাইজটা ছোট করে নিয়ে প্রিন্ট করে ল্যামিনেট করে 20, 25, 30 টাকা খরচা হবে। আপনারা এই কাজটা করে রাখুন আপনাদের এবং বাচ্চাদের ভবিষ্যৎ সিকিওর করার জন্য। এবার আরেকটা জিনিস দেখুন, এবার এই জিনিসটা দেখুন, এটা নিয়ে আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, এটাতে পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিই, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে বা নো ম্যাপিং যারা রয়েছে, তাদের ক্ষীণ একটা আশার আলো, যে আমি প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করে আসি সেই সম্পর্কিত এই ভিডিওটা। 31 তারিখে এই গ্যাজেট প্রকাশিত হয়েছিল, এবং যেখানে বর্তমানে যিনি IAS সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার রয়েছেন, অর্থাৎ গণেশ ভারতী, যিনার নির্দেশে সমস্ত প্রক্রিয়াটি চলছে SIR, উনি কি বলেছেন এইটা আপনাদেরকে আমি ভালো করে একটু দেখিয়ে বোঝাতে চাই। আপনারা লক্ষ্য করবেন এই জায়গাটা, আমি এই কাগজটা দিয়ে রেখেছি SIR অ্যান্ড সেন্সাস পেজে, সেখানে আপনারা পেয়ে যাবেন, ডাউনলোড করে আপনাদের মোবাইলে সেভ করে আপনারা পড়ে নিতে পারেন। এই জায়গাটা একটু ভালো করে দেখবেন, এখানে লেখা রয়েছে নো এলিজিবল সিটিজেন ইজ লেফট আউট while no ineligible person is included in the electoral roll। এটা সেই বিষয়ক কাগজ যেখানে ঘোষণা করা হচ্ছে যে কোনো যোগ্য ভোটার যেন তালিকা থেকে বাদ না যায়, এবং কোনো অযোগ্য ভোটার যেন তালিকায় অন্তর্ভুক্তি না ঘটে। তো এটা লক্ষ্য করতে গিয়ে ওনারা আমি যেটা হাইলাইট করে রেখেছি এই জায়গাগুলোই হচ্ছে আপনাদের জানানোর প্রয়োজন, যে যিনারা এরপরে ফাইনাল তালিকায় থাকবেন না বা নো ম্যাপিং রয়েছেন, উনাদের একটা ক্ষীণ আশার আলো এখান থেকে আমি দেখাতে চাইছি, যে পরবর্তীতে কমিশন বসে সিদ্ধান্ত নিতে পারে। কি সেই সিদ্ধান্ত বলছে, এখানে বলা আছে যে যে 2026, এই হাইলাইটের প্রথম অংশটা পড়ছি, 2026 টু ফ্যাসিলিটেট ইনক্লুশন অফ eligible electors belonging to the vulnerable and marginalized groups such as ACX worker, particularly vulnerable tribal groups,
PVTGS আশ্রম ইনমেটস অর সিমিলারলি প্লেসড পারসনস। বলছে যদি এরকম অনেক মানুষ পাওয়া যায় যারা গ্রুপে বাস করছে, বিশেষ করে যাদের কোনো কাগজপত্র নেই, এরকম ভালনারেবল গ্রুপ যদি কেন অতি অবশ্যই আছে এবং প্রচুর পরিমাণে আছে, যেমন কোনো আশ্রমিক বা তাদের মতো আরও, কিংবা যেমন যে পল্লীতে যারা কাজ করে মহিলারা, আপনারা জানেন, বেশি কিছু বলতে চাই না। ওনাদের তো বংশ পরম্পরা থাকলেও ওনারা তাদের সঙ্গে লিঙ্ক করাতেই পারেননি। অনেকে খুব ছোট বয়সে সেখান থেকে মানুষে তাদেরকে তুলে নিয়ে ওই জায়গাটায় রেখেছে। এখন তারা জানে না তারা কে, তাদের কোনো পরিচয় নেই। তো ইনাদের ক্ষেত্রে কি হবে, এবং যারা আশ্রমিক রয়েছেন এবং অনেক যারা ট্রাইবাল গ্রুপ রয়েছেন, পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ, তাদের জন্য বলেছে যে ডিইও শ্যাল কন্ডাক্ট আ পার্সোনাল ভিজিট। নিচের হাইলাইটেড অংশটা এবার পড়ছি। ডিইও শ্যাল কন্ডাক্ট আ পার্সোনাল ভিজিট to the concerned area, hamlet or habitation or institution. The DEO shall cause a public hearing, inquiry to be held, record statements and other relevant evidence, and paper formal processing duly supported by videography along with verified list of eligible persons identified during such এনকোয়ারি। তো বলছে এরকম গ্রুপে যারা বাস করছে তাদেরকে ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার যিনি রয়েছেন, তিনি স্বয়ং ওরকম কোনো জায়গায় বা ওরকম কোনো আশ্রমে গিয়ে ভিজিট করবে এবং প্রয়োজনীয় পুছতাছ করবে, জিজ্ঞাসাবাদ করবে। প্রয়োজনে যে এলাকার বিএলও বিএলএ ইনারা রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, এবং কারো যদি কোনো অভিযোগ না থাকে এবং কোনো প্রমাণ যদি তারা দিতে পারে, সেটা আপাতত ধরেই নিতে পারেন যে ফিল্ড ভেরিফিকেশন যেহেতু হচ্ছে মৌখিক এবং একটা আবেদনপত্র মাত্র, এর বেশি তো আর কোনো ডকুমেন্টস তারা দেখাতে পারবে না। যদি দেখাতে পারতো লিগ্যাল কোনো ডকুমেন্টস ওই 12টার মধ্যে একটা, তাহলে তো ফিল্ড ভেরিফিকেশনে ডিইওকে যেতেই হতো না। তাহলে ডিইও যেহেতু আসছে ফিল্ড ভেরিফিকেশনে, তার মানে ধরেই নিতে পারেন তাদের কাছে কোনো কাগজ নেই, এবং সেটাও উপরের কথাগুলোতে আপনারা বুঝে গিয়েছেন যে যাদের কাগজ নেই, দেখাতে পারবে না, তাদের ক্ষেত্রেই এই ভেরিফিকেশন ভিজিটটা ডিইও করবে। করার পর উনি যদি সন্তুষ্ট হন, তারপরে উনি ইনাদের কিন্তু এনরোলমেন্টে নিয়ে আসতে পারেন, অর্থাৎ যে ফাইনাল এসআইআর তালিকা এটাতে কিন্তু জায়গা দিতে পারেন। সেটা ফাইনাল তালিকা প্রকাশিত হওয়ার পরেও হতে পারে, পরবর্তীতে আবার নতুন করে এই কাজটা স্টার্ট হতে পারে। এখন তো এই মুহূর্তে বেশ চাপের মনে হচ্ছে এই কাজটা। তো এই জায়গাটাতেই আপনাদেরকে বলার ছিল যে এরকম গ্রুপ যারা রয়েছে সেই সংখ্যা যেমন লক্ষাধিক, ঠিক তেমনি অথেন্টিক ভারতীয় বা অথেন্টিক ভোটার বাদ যাবে এসআইআরের তালিকা থেকে, এরকম সংখ্যাটাও কিন্তু লক্ষাধিক। তাহলে তারাও তো ডকুমেন্টস দেখাতে পারছে না, তারাও তো তাহলে ওই ভালনারেবল গ্রুপের মধ্যেই পড়ে গেল। কেন? কারণ তারা কাগজ সম্পর্কে সচেতন ছিল না, এখন তাদের কাছে কাগজ নেই। এর সংখ্যাটা লক্ষ কিংবা 1 কোটিও হতে পারে, 1 কোটিও হতে পারে, যা আভাস পাওয়া যাচ্ছে। তাহলে তাদেরকেও হিয়ারিংয়ের ব্যবস্থা কেন করা হবে না? ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে তাদের শুনানি করতে হবে, এবং প্রয়োজনে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের সাক্ষ্য নিয়ে তারা যে প্রসেসটা ওদের ক্ষেত্রে অবলম্বন করছে, বিএলও বিএলএদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে যদি ডিইও সন্তুষ্ট হয় এবং ভিডিওগ্রাফি করবে গোটা প্রসেসটার, তারপরে তিনি যদি বুঝে যান যে না ইনারা ঠিক বলছেন, ততটা ঠিক, তাহলে একটা লিখিত নিতে পারেন বড়জোর। এখনও সেই প্রসেসটা এখানে আলোচনা করা হয়নি, কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো ফর্ম তারা নিয়ে যাবেন যেগুলোতে সিগনেচার করা হবে এবং ওই ব্যক্তিকে আইডেন্টিফাই করা হবে, তার ভিডিওগ্রাফি করা হবে, এবং তারপরে তার এনরোলমেন্টের ব্যবস্থা করা হবে ইলেকটোরাল রুলে। তাহলে যিনারা খাঁটি ভারতীয়, শুধুমাত্র কাগজ দেখাতে পারছেন না, কিংবা সঠিক কাগজ দেখাতে পারছেন না, কিংবা ওই 12টার মধ্যে একটা নথি দেখাতে পারছেন না, বাকি কাগজ তাদের রয়েছে, যেমন জমির কাগজ রয়েছে 1950 সালের, একজন আমাকে কাগজ সেন্ড করেছে 1932 সালের দলিল। তাহলে এগুলো প্রমাণ নয় কি? তাহলে ইনাদেরও ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে তালিকায় ফিরিয়ে আনা হতে পারে। আমি আপনাদেরকে বলছি হতে পারে, কোনো না কোনো একটা রাস্তা অতি অবশ্যই কমিশন বের করবে। যদি বের না করে, তাহলে এতগুলো সংস্থা, এতগুলো মানুষ, এতগুলো শুভাকাঙ্ক্ষী আমরা রয়েছি চারপাশে ছড়িয়ে, আমরা হাত পা গুটিয়ে চুপ করে বসে তো থাকবো না। যেখানে করা নাড়ার সেখানে অতি অবশ্যই নাড়ব, এবং আপনাদের সঙ্গ তো অতি অবশ্যই পাবো, এটা আমার দৃঢ় বিশ্বাস।
এই ভুক্তভোগী প্রচুর মানুষ হতে চলেছে। সেই জ্বালাতন থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি, এই কারণে সবাইকে সংঘবদ্ধ হতে হবে এবং এরকম প্রক্রিয়া আমাদের উপরেও যেন লাগু করা হয় সেই আবেদন রাখতে হবে। যে তালিকা থেকে যারা ছাঁটাই হয়ে যাবে, ফাইনাল এসআইয়ের তালিকায় থাকবে না, সেখানেই কিন্তু শেষ নয়, তারপরেও আরও শুনানি হবে। সেই শুনানির সময় আপনারা পাচ্ছেন। সেই শুনানি করার পর তার পরবর্তীতেও যারা টিকলো না তাদের ক্ষেত্রে আমি কথাগুলো বলছি। অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছে, এই কারণে বেশি করে আমি এই ভিডিওটা তৈরি করছি। পার্সোনালি মেসেজ করেছে, মেসেজ করে তারা এমন কথা বলেছে যে আমি মর্মাহত। মানে আমাকে আঘাত করেনি, মানে ওনারা নিজেদের আঘাতের কথা বলছেন এবং শেষ করে দেওয়ার কথা বলছেন। কি শেষ করে দেওয়ার কথা বলছেন আমি সেটা খুলে বলতে চাইছি না, মানে বুঝতেই পারছেন নিজেকে। তো এই জায়গাগুলো আমাকে খুব পার্সোনালি আঘাত করেছে, জন্যে আমি এই ভিডিওগুলো করছি। দেখুন, একটা আশার আলো আমি দেখালাম, একটা আশার আলো। এই নোটিফিকেশানটা তো আমার তৈরি নয়, এটা কমিশনেরই তৈরি। অতএব ওনাদের কথাও যদি কমিশন ভাবে তাহলে আপনাদের কথাও ভাবতে হবে। বোঝাতে পারলাম আশা করি। আরও আমি আপনাদেরকে বলছি, জীবন কিন্তু কোনো মতে একটা কাগজের উপরে ডিপেন্ড করে না। যেমন আমার অনেক বন্ধু যারা 2016 প্যানেলে ছিল, হাই স্কুলে চাকরি করতো, আপনারা জানেন, তাদের একটা কলমের খোঁচায় চাকরি চলে গেল। তারপরে সেই হাই স্কুলের শিক্ষক কোথায় ছিল, সেই জীবন থেকে অনেকে ফিরে আসলো, টোটো কিনে টোটো চালাচ্ছে, কেউ সবজির দোকান করছে, কেউ চা বিক্রি করছে, কেউ আবার চাকরিতে ফিরে আসলো, অনেকেই চাকরি পায়নি। আমার প্রচুর বন্ধু রয়েছে সেই তালিকায়। আমি তাদের কান্না দেখেছি, অনেককে ভেঙে পড়তে দেখেছি, অনেককে স্ট্রং হয়ে দাঁড়িয়েও থাকতে দেখেছি। এখন কি হলো ব্যাপারটা দেখুন, অনেকে আবার জীবন ত্যাগ করে চলে গিয়েছে, লোডটা নিতে পারেনি তারা, কিন্তু বাকিরা লড়াইটা চালিয়ে গেছে, চালিয়ে যাচ্ছে। যারা লড়াইটা চালিয়ে গেছে তাদের মধ্যে অনেকেই আবার সার্ভিসে ফিরে এসেছে, অনেকেই সার্ভিসে ফিরে আসবে। যারা আসবে না তারাও কিন্তু নতুন একটা পন্থা বের করেছে জীবনযাপনের জন্য। তো এই কারণেই আমি আপনাদেরও এটা উদাহরণ হিসেবে তুলে ধরলাম এবং আপনাদের আমি বলতে চাই, জীবন কোনো মতেই কোনোভাবেই শেষ হয় না। আমি রিক্সা চালিয়ে খাবো, টোটো চালিয়ে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো। কাজ করা তো কোনো কাজই ছোট নয়, কাজ করার লজ্জার কখনোই নয়। কিন্তু একটা কাগজ বলে, একটা কাগজ না পাওয়ার জন্যে আমি জীবনকে শেষ করে দেবো, এটা যেন কখনো না হয়। আমি সবার উদ্দেশ্যেই বলছি, প্রচুর এরকম মেসেজ পেয়েছি। দয়া করে এরকম ভাবনা মনের মধ্যে আনবেন না। স্টে পজিটিভ, পজিটিভিটি ছড়ান। জো হোগা দেখা জায়গা, আমি বলেছি না, এবং বলেছি শেষ পর্যন্ত পাশে থাকবো, পাশে আছি। আর অনেকগুলো টপিকের উপর ভিডিও তৈরি করছি, সেগুলোর জন্য সময় লাগছে এবং আশা রাখছি আপনারা যেমন করে পাশে আছেন তেমনই পাশে থাকবেন। প্রত্যেকটা ভিডিওতে আপনাদের ভালোবাসা দিচ্ছেন এবং এই ভিডিওটাকেও ভরিয়ে দেবেন। শেষ অবধি শুনলেন, এজন্য ধন্যবাদ।